আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো এবং সহি সালামত আছো। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই সাবজেক্টটার নাম হচ্ছে মোটিভেশন থিওরি এবং টপিকটির নাম হচ্ছে সামাজিক পেশনা এবং মানব জীবনে পেশনার গুরুত্ব। আমি এখন তোমাদের এই বিষয়ে যখন বক্তব্য দিব, আশা করব তোমরা আমার লেকচারটি মনোযোগ সহকারে শুনবে। এখন আমরা সামাজিক পেশনা জানার আগে আমরা একটু পেশনা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি। পেশনা কি? পেশনা হচ্ছে একটা শক্তি, চালিকা শক্তি, যা মানুষকে কোন একটা কর্মে লিপ্ত রাখে। যেমন ধরো তোমরা ছুটি চলছে, মানুষ বসে নেই, কেউ বসে থাকার উপায় কিন্তু নাই, কারণ কোনো না কোনো কাজে তাকে ব্যস্ত থাকতে হচ্ছে। কর্মচঞ্চল প্রাণপ্রবাহ পৃথিবী মানুষকে গতিশীল করে রেখেছে। কি এমন শক্তি যা মানুষকে গতিশীল করে রেখেছে বা প্রাণবন্ত করে রেখেছে? এই কি প্রশ্নের অবতারণা থেকে মনোবিজ্ঞানের মধ্যে এক ধরনের প্রশ্নের অবতারণা সৃষ্টি হয়। সেই প্রশ্নের মধ্যে নিহিত রয়েছে পেশনা কি বা পেশনা অন্তর্নিহিত রহস্য। পেশনা হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি এই যে শুধু চলছে মানুষ, এর পেছনে একটা শক্তি কাজ করছে। তাহলে যা মানুষকে চালিত করে, কোনো কর্মে উদ্বুদ্ধ করে, তাই হচ্ছে পেশনা, বা এই জন্য আমরা এটাকে বলতে পারি পেশনা হচ্ছে একটি চালিকা শক্তি। এখন আমরা একটু উদাহরণ দিতে পারি, যেমন গাড়িকে আমরা ইঞ্জিনের সাহায্যে চালনা করি, কিন্তু গাড়ির কিন্তু নিজের চলন শক্তি নাই। কিন্তু গাড়ির যে ইঞ্জিন, সেই ইঞ্জিনে আমরা তেল শক্তিকে যদি দিয়ে থাকি ওখানে, তাহলে গাড়িকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চালনা করতে পারি। ঠিক তেমনিভাবে বোঝা যাচ্ছে যে এই যে গাড়ি চললো, কোন শক্তিতে চললো? এটা তেল শক্তির মাধ্যমে গাড়িটি চললো। ঠিক তেমনি মানুষের যে বিভিন্ন কর্মে লিপ্ত হচ্ছে বা কোনো কাজে উদ্বুদ্ধ হচ্ছে বা তাড়িত হচ্ছে, পিছনের কোনো না কোনো শক্তি আছে। এই জন্য পেশাকে আমরা চালিত শক্তিও বলতে পারি। গত ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে জৈবিক পেশনা বা মুখ্য পেশনা তাকে বলে এবং কোনগুলো মুখ্য বা জৈবিক পেশনা ছিল। আজকে আমি সেজন্য তোমাদেরকে সামাজিক পেশনাগুলো আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই সামাজিক পেশনা কাকে বলে। যে পেশনা মানুষের প্রয়োজন বোধ থেকে তৈরি এবং সমাজ পরিবেশ থেকে সৃষ্টি, এবং যে পেশনার নিকৃতির অভাবে মানুষ প্রাণী মারা যায় না। অতিরিক্ত প্রয়োজন বোধ বা অতিরিক্ত সঞ্চিত বোধ থেকে এই পেশাটি উদ্বুদ্ধ করে মানুষকে, এবং সেই জন্য সেই দিকে সে ধাবিত হয়। এই জন্য এটাকে বলা হয় আমরা সামাজিক বা গৌণ পেশনা বলছি। গৌণ পেশনা কেন বললাম? বিকজ গৌণ পেশনা এই জন্যই যে আমরা বলছি যেমন ক্ষুধা, তৃষ্ণা, বিদ্যা, এগুলো ছিল মুখ্য পেশনা বা প্রধান পেশনা। এগুলো ছাড়া কিন্তু মানুষ বা প্রাণী বেঁচে থাকতে পারে না। কিন্তু আমি যেগুলো বলছি সামাজিক পেশনা, যেগুলো সমাজ থেকে উদ্বুদ্ধ, সমাজ পরিবেশ থেকে উদ্বুদ্ধ, পরিবেশ থেকে এটা শিক্ষালব্ধ করে থাকে মানুষ, সেই জন্য আমরা এটাকে সামাজিক পেশনা বলছি। এই গৌণ পেশনা বলছি কারণ সে যেমন যশ, খ্যাতি, সুনাম, এগুলো হচ্ছে সামাজিক পেশনা। যশ না হলে, একজন মানুষের বিখ্যাত না হয়, একজন মানুষের খ্যাতি না হয়, তাহলে কি সে মানা যাবে? কখনই না। তাহলে কিন্তু তবুও মানুষ যশ, খ্যাতির জন্য প্রচেষ্টা চালায় বা এই জিনিসগুলো তাকে গতিশীল করছে। এটা তার অতিরিক্ত প্রয়োজন বোধ থেকে বা অতিরিক্ত স্যাটিসফ্যাকশন থেকেই তৈরি হচ্ছে। তো এটা তাকে আনন্দ দেয়, কিন্তু তার অভাবে মানুষ কিন্তু মারা যাচ্ছে না। তাহলে আমরা সহজে করতে পারছি, যে প্রমাণ করতে পারছি। তো তাহলে সামাজিক পেশা, এই কারণে আমরা সামাজিক পেশনাকে
গৌণ পেশনা বলে থাকি, এই জন্য নাম হচ্ছে সোশ্যাল সোশ্যাল নামটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে সমাজ পরিবেশ থেকেই এটা এসেছে। এখন আমরা যদি বলি যে এই সমাজ থেকে উদ্ভূত যে পেশনাগুলি সেগুলো কী কী, তাহলে আমরা আলোচনা করার আগে আমরা জানি যে মানুষ সামাজিক জীব, একে অন্যের সহযোগিতা সে বেঁচে থাকতে পারে না। তাকে সুস্থ সুন্দরভাবে আনন্দায়ক পরিবেশে বেঁচে থাকতে তাহলে সবার সঙ্গে মিলে মিশে বসবাস করে চলতে হবে। এই প্রত্যেকটা মানুষ যে মানুষের সাথে মিলেমিশে থাকে, এই জন্য তাকে সমাজ থেকে কিছু অ্যাডজাস্টমেন্টও শিখে নিতে হয়। একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি কিন্তু আলাদা, সেটাও কিন্তু সে শিখে। কখন ওই বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, এই জন্য তার মধ্যে একটা কখনো সে বন্ধুর কামনা মনে মনে সে বন্ধুর সান্নিধ্যকে কামনা করছে, কারণ সে দুটো মনের ব্যক্ত কথা বললে সে নিজেকে রিল্যাক্স বোধ করবে। তাই এই যে রিল্যাক্সেশন, এটা মানুষের জীবনে শুভকর পরিস্থিতির জন্য কিন্তু দরকার। ঠিক তেমনি আমরা যখন সমাজে বসবাস করি তখন সকলের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে চাই। কেন মিলেমিশে থাকতে চাই? কারণ মিলেমিশে থাকার মধ্যে একটা আনন্দ আছে। আইসোলেশন বা একা থাকার মধ্যে কোনো আনন্দ নেই। এই জন্য আমরা বন্ধু বান্ধবদের সাথে মিশে থাকি এবং বাবা মা ভাই বোন সঙ্গে মিলেমিশে তাকে এটা আমরা শিখেছি। তা আমরা জানি তাহলে আমরা সোশ্যাল হয়েছি কী কারণে? আমরা জানি সোশ্যালাইজেশনের মাধ্যমে আমরা একজন থেকে আরেকজন অনেক কিছু শিখতে পারি এবং আমাদের ভাব আদান প্রদানের মাধ্যমেও একটা আমাদের আত্মতৃপ্তি আসে। এই জন্য আমরা সমাজ থেকে এটা আমরা অর্জন করছি বলে এটা আমরা বলি সামাজিক পেশনা বলে থাকি। এখন আমরা সামাজিক পেশার উদাহরণ হিসেবে কিছু দিক আলোচনা করবো। একটা হচ্ছে সামাজিক পেশনা হিসেবে প্রথমে আমরা বলতে পারি, উদাহরণ হিসেবে একটা জুতোদারিতা হচ্ছে একটি সামাজিক পেশনা, একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী সামাজিক পেশনা। প্রত্যেকটা মানুষ বা প্রাণী মধ্যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা আছে সকলের সঙ্গে মিলেমিশে থাকবে। দলবদ্ধ হয়ে থাকার বা মিলেমিশে থাকার যে একটা একত্রে থাকার যে একটা টেন্ডেন্সি বা প্রবণতা, এটাকে বলা হয় জুতোচারিতা। উদাহরণ দিচ্ছি, আমরা চিড়িয়াখানায় দেখেছি হরিণ যখন দৌড়ায়, একটা হরিণ হবে তার সাথে সকল হরিণই কিন্তু দৌড়ায়। আবার দেখবে হরিণ সবসময় দলবদ্ধ হয়ে থাকে, কখনো একা হরিণ হয়তো কোনো সময় একটু আলাদা হয়ে যায়, কিন্তু হরিণকে সবসময় দেখবে তোমরা একসাথে দল বেঁধে চলে। অর্থাৎ তারা এইভাবে দলবদ্ধ থেকেই তারা সন্তুষ্টি পায়। তাহলে আমরা বলতে পারতেছি যে এই যে দলবদ্ধ থাকার যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটাকে বলা হয় জুতোচারিতা। একত্রে বা মিলেমিশে থাকার যে বা দলবদ্ধ থাকার যে একটা প্রবণতা মানুষের মধ্যে আছে, সেটাই হচ্ছে জুতোচারিতা বা গ্রেগারিয়াস। আর মানুষের ক্ষেত্রে আমরা বলি, আমরা দেখো একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে ভূমিষ্ঠ হওয়ার পর প্রথমে কাকে পায়? বাবা মাকে পায়। এবং বাবা মাকে সে কেন ভালোবাসে? কারণ বাবা মা তাকে আদর করে বলেই ভালোবাসে। এই আদরের জন্যই সে বাবা মার সান্নিধ্য পেতে চায়। অর্থাৎ বাবা মার সাথে মিলেমিশে জড়িয়ে ধরে সাথে একত্রে থাকার একটা টেন্ডেন্সি। এগুলো যখন আস্তে আস্তে সে বড় হয়, সে তার সমবয়সী বন্ধু বান্ধবের সাথে মিশতে চায়। অর্থাৎ সমবয়সী বন্ধু বান্ধবদের সঙ্গ সে কামনা করে। অর্থাৎ সে কয়েকজন বন্ধু মিলে কোথাও একটু ট্যুরে গেল, বেড়াতে গেল বা কোনো একটা আড্ডা দিতে গেল, এইভাবে সে সকলের সাথে মিলেমিশে একটা থাকতে চায়। এটাই হলো জুতোচারিতা। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রবণতা রয়েছে যে সে তার কাজের প্রতি একটু প্রতিক্রিয়া হিসেবে সে ইতিবাচক প্রতিক্রিয়া করবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যে কাজ করে তার একটা স্বীকৃতি পেতে চায়।
যদি একটা ভালো কাজ করার পর তাকে কেউ বাহবা দেয়, প্রশংসা জ্ঞাপন করে, তাহলে সে খুশি হয়। এই যে তার কাজের প্রতি তার প্রতি ইতিবাচক একটা ধারণা অপর পক্ষ থেকে আসলো, এটি তার কাছে স্বীকৃতি, সে কাজ করে এবং এই স্বীকৃতির জন্য সে উৎসাহ পায়, উদ্দীপনা পায় এবং পরবর্তীতে আরো ভালোভাবে কাজ করার জন্য তাকে এই স্বীকৃতি পেশনাটা প্রেষিত করে। যে ভালো কাজ করলে তাকে বাহবা দেওয়া হয়, যে তাকে তার জন্য একটা ইতিবাচক দিক হয়ে দাঁড়ায় এবং সে তার জন্য সে এটাকে অনুভব করে আবার পরবর্তীতে যাতে মনে করে যে আরও ভালো কাজ করবো, আরও ভালো কাজ করবো, তাহলে আরও স্বীকৃতি পাবো, বাহবা পাবো, এই বোধ থেকেই তার মধ্যে সে প্রেষিত হচ্ছে, আরও ভালোভাবে কাজ করার জন্য সে চেষ্টা করছে, কারণ এই স্বীকৃতি পেশনাটা তার মধ্যে পালিত হচ্ছে। প্রভাব বিস্তারের স্পৃহা। প্রভাব বিস্তারের স্পৃহা বলতে আমরা বুঝি যে একটা মানুষ তার অধস্তন কর্মচারী বা অধস্তন ব্যক্তির উপর যে প্রভাব খাটায়। সাধারণত সুপুরের ব্যক্তিরা তার অধস্তন ব্যক্তির উপরে প্রভাব বিস্তার করে থাকে। অফিসে যখন বস থাকে, কোনো প্রতিষ্ঠানের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার নির্দেশ কিন্তু অধস্তন কর্মচারীরা মানে, তার আচরণটি প্রভাবিত করছে জুনিয়র অধস্তন থেকে। আবার ওই অধস্তন ব্যক্তিটি তার পরিবারের কোনো না কোনো সদস্যের উপর সে আবার সুপরিয়র। কিভাবে? যেমন ধরো একজন কর্মকর্তার উপরে যদি প্রতিষ্ঠান প্রধান তার উপর প্রভাব বিস্তার করে থাকে, তাহলে সে সেখানে হলো অধস্তন ব্যক্তি। আর ওই অধস্তন ব্যক্তিটি যখন বাসায় আসলো, তার পরিবারের সদস্য, তার ছোট একটা উদাহরণ দিই, তার ছোট একটা ভাই আছে এবং তার সে ভাইয়ের কিন্তু সুপরিয়র, ভাই তার অধস্তন। সে ভাইকে বললো, ভাইয়া তুমি একটু আমার জন্য একটু পানি নিয়ে আসো, 1 গ্লাস পানি নিয়ে আসো। সে যদি বলে না আমি আনবো না, তখন সে বলতো আমি তোমার বলো না, তোমাকে আমি অর্ডার করেছি, তোমাকে প্রথমে ভালো করে বলেছি, এখন তোমাকে আদেশ দিলাম, যাও তুমি বড় ভাইয়ার কথা শুনতে হয়, যাও তুমি আমাদের গ্লাস নিয়ে এসো। তার মানে এখানে কিন্তু সে আবার অধস্তন ব্যক্তিতে এখানে এসে তার পরিবারের জুনিয়র সদস্যের উপর সে সুপিরিয়র হয়ে গেল। এইভাবে প্রভাব খাটিয়ে একাত্তর নিজেকে মনে করে যে সে আমি, প্রভাব বিস্তারের মাধ্যমে সে একটা নিজেকে জগৎ তৈরি করে নেওয়া, অর্থাৎ সে আত্মতৃপ্তি পায়। এরপর হচ্ছে কৃতি পেশনা। পেশনাটা হচ্ছে, আমরা কৃষি পেশনাকে ইংরেজি বলি অ্যাচিভমেন্ট মোটিভেশন। এটাকে আমরা আবার অর্জিত পেশনা বলতে পারি। অ্যাচিভ করলো, আমরা অর্জন করলো, কৃতি পেশনা। আচ্ছা, এটাকে আবার সাফল্য লাভের পেশনাও বলা হয়ে থাকে। অর্থাৎ সাফল্য লাভের মধ্য দিয়েই এই পেশনা অর্জিত হয়। তাহলে এই কৃতি পেশনা এমন একটি সঞ্জীবনী শক্তি, যা মানুষকে কোনো উচ্চমানের কাজে তাগিদ দিতে সহায়তা করে। আমরা কি বুঝলাম? যে কৃতি পেশনা হচ্ছে একটি সঞ্জীবনী শক্তি এবং এই সঞ্জীবনী শক্তি তাকে কোনো উচ্চমানের কাজ করতে তাগিদ দেয়। আর এই উচ্চমানের কাজে যখন তাগিদ দেয়, এর ফলে সে পরিশ্রমী হয়ে ওঠে এবং এই পরিশ্রমের ফলে সে সফলতা লাভ করে। এই জন্য আমরা কৃতি পেশনাকে সফলতা লাভের সমানও বলতে পারি। একটু উদাহরণ দিই আমার তোমাদেরকে। যেমন ধরো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমা নাগাসাকিতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সে দেশে এখনো কোনো শিশু ভূমিষ্ঠ হলে তারা প্রতিবন্ধী হয় অধিকাংশ ক্ষেত্রে। তো আমি এই উদাহরণটা দিচ্ছি এই কারণে যে জাপান শুধু হিরোশিমা নাগাসাকি না, বিশ্বযুদ্ধের সময় জাপান একটি ভঙ্গুর জাতি ছিল, একটা দুর্বল জাতি হয়ে পড়েছিল। কিন্তু আমি প্রথমে বলেছি যে এই কৃতি পেশনাটা মানুষকে সফলতা লাভের জন্য পরিশ্রমী করে তোলে। কিন্তু জাপানিরা
এতই পরিশ্রমী এবং তাদের মধ্যে কৃতি পেশনা হাই ছিল বলে তারা পরিশ্রমের মধ্যে আজকে বিশ্বের দরবারে গ্রুপ 7 শিল্পোন্নত 7টি দেশের মধ্যে, ধনী দেশের মধ্যে অবস্থান করে নেয়। 7টি দেশের মধ্যে তার অবস্থান, অর্থাৎ চীনের পরে তার অবস্থান, অর্থাৎ যেটা কল্পনাও করা যেত না। বিশ্বযুদ্ধের সময় একেবারে ভঙ্গুর দেশ, একেবারে ইনঅ্যাক্টিভ একটা দেশ হয়ে গেছিল। কিভাবে তারা নিজেদের পরিশ্রমে তারা কৃতি পেশনা তাদের মধ্যে ছিল দেখে তারা কিভাবে সফলতা লাভ করলো? পরিশ্রম। আমরা জানি জাপানিরা খুব পরিশ্রমী এবং এই কৃতি পেশনা তারাই কৃতি পেশনা আছে বলেই তারা পরিশ্রম হয়েছে এবং পরিশ্রম হয়েছে বলে তারা সফল হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি সহজেই যে কৃতি পেশনাকে আমরা সফলতা লাভের পেশনাও বলতে পারি। আত্মহত্যা পেশনা। পেশাটি হচ্ছে কোন ব্যক্তি অন্য একজন ব্যক্তির সাফল্য লাভের ক্ষেত্রে বাধা প্রদানের মধ্য দিয়ে প্রকাশ পায়। একজন ব্যক্তি সফল করে সে তার এটা সহ্য হচ্ছে না, তখন সে কি করে? চক্রান্ত। এই জন্য আক্রমণাত্মক পেশাকে আমরা চক্রান্ত করাও বলতে পারি। হিলগার্ড বলেছেন যে কোনো ব্যক্তি যখন কোনো আরেকজন ব্যক্তি আচরণের মাধ্যমে ধ্বংস করে, এক ব্যক্তি আরেকজনের ক্ষেত্রে যে তার আচরণের মধ্যে দিয়ে ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ প্রকাশ করে, সেটা হচ্ছে আক্রমণাত্মক পেশনা। এমনি খ্যাতিলাভের পেশনা, আরও অনেক পেশনা আছে। যেমন খ্যাতিলাভ। যেমন খ্যাতিলাভের পেশনা মানে কি? যেমন একজন খ্যাতিলাভ করে সে নিজেকে খুব পরিশ্রম করে সে নিজের মধ্যে তাড়িত হয়ে, পেশাদার তাড়িত হয়ে তাকে খ্যাতি লাভ করাচ্ছে কীভাবে? যেমন একজন নাট্যশিল্পী সে ভালো অভিনয়ের মাধ্যমে খ্যাতি লাভ করতে পারে। একজন গায়ক ভালোভাবে প্র্যাকটিস করে সে একজন 1 নম্বর শিল্পী হয়ে সে খ্যাতি লাভ করতে পারে। ঠিক তেমনি আমরা যখন বাস্তব জীবনে দেখি, যখন আমাদের যে কোনো দেশে যখন নির্বাচন হয়, তখন পলিটিক্যাল ব্যক্তিরা প্রত্যেকটি আনাচে কানাচে গলিতে গলিতে তাদের ভোটের ক্যানভাস করে থাকে। প্রতি দ্বারে দ্বারে সে বিনয় সহিত এত পরিশ্রম করে, খাওয়ার দিকে তারা তো খেয়াল থাকে না। সে নির্বাচনের আগে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং এখানে যে সে পরিশ্রম করতেছে, এই পরিশ্রমে তার মধ্যে কোনো কষ্ট হচ্ছে না। কারণ সে জানে যে আমি যদি প্রত্যেককে মোটিভেট করতে পারে, সে ভোট চাচ্ছে কীভাবে? মোটিভেটের মাধ্যমে সে ভোট চাচ্ছে, তাকে মোটিভেট করছে, প্রসিদ্ধ করছে যেন অপর ব্যক্তি তাকে ভোটে নির্বাচন করে জয় করে। অর্থাৎ এই জয়টা তার না করলে, জয় লাভ না করলে তার কী হয়? কোনো ক্ষতি নেই। কিন্তু জয়লাভ করলে সে খ্যাতি অর্জন করবে। কীভাবে? নির্বাচনে যারা সে পার্লামেন্টের সদস্য হবে, সে অনেক সেলুট পাবে, গাড়ি পাবে, সম্মান পাবে। এই সম্মান পাওয়ার জন্য, এই খ্যাতি পাওয়ার জন্য সে প্রতিটা এলাকায় নির্বাচন আগে সে ক্যাম্পেইন করছে। এই যে করছে, এই করার পিছনে কি তাগিদ কাজ করেছে? এটা একটা সমাজ পরিবেশ থেকে আসছে। অর্থাৎ এই সামাজিক পেশনা, তার মধ্যে সামাজিক পেশনায় উদ্বুদ্ধ হয়ে সে কিন্তু এই পরিস্থিতিগুলো করছে। তাহলে এই সামাজিক পেশনা থেকে উদ্বুদ্ধ হয়ে, অর্থাৎ পেশনা দ্বারা তাড়িত হয়ে সে খ্যাতি অর্জনের জন্য বিভিন্ন জায়গায় সে ভোট প্রার্থনা করছে, যাতে সে জয়লাভ করলে এমপি হতে পারে, এমপি হলে সে খ্যাতি অর্জন করবে, একসময় সে মন্ত্রী হয়ে যেতে পারে, অনেক সম্মান, অনেক খ্যাতি। এইগুলো না হলে সে মারা যাবে না। কিন্তু এগুলো না হওয়া পর্যন্ত সে অবিরত দ্বারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কীভাবে সে খ্যাতি অর্জন করতে পারে। এভাবে সাধারণ মানুষ, একজন ছাত্র বডি স্ট্যান্ড করে, ফাঁসি স্ট্যান্ড করে খ্যাতি অর্জন করতে পারে। এভাবে বিভিন্ন সেক্টরে প্রত্যেকটা মানুষের যে একটা খ্যাতি হওয়ার যে টেন্ডেন্সি বা প্রবণতা বা আগ্রহ, এগুলো হচ্ছে সামাজিক পেশনা থেকে এসে থাকে। আমরা এখন সামাজিক পেশনার কতগুলো দিক নিয়ে আলোচনা করলাম। এখন আমরা এই
তৃষ্ণাগুলি মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এখন জানব। মানব জীবনে তৃষ্ণার গুরুত্ব অপরিসীম, নিঃসন্দেহে অপরিসীম। মানুষ তৃষ্ণাবিহীন মানুষকে সুখ শান্তি দিতে পারে না। তৃষ্ণা আছে বলেই মানুষ কর্মোদ্বুদ্ধ হয়, কর্মচালিত হয় এবং সে সাকসেসফুল হয়, যা তাকে আনন্দ দেয়। সুতরাং সুন্দর সুখকর জীবন গঠনের জন্য তৃষ্ণা সহায়ক ভূমিকা পালন করে। শুধু তাই নয়, তৃষ্ণা ব্যক্তির উৎপাদনশীলতা এবং ব্যক্তিকে অনুপ্রাণিত করতেও সহযোগিতা করে। উদাহরণস্বরূপ বলতে পারি, কোনো একটি ব্যক্তি যদি প্রত্যাশিত ফলাফল পায়, তাহলে এই ফলাফলের প্রেক্ষিতে সে আরো প্রেষিত হয়ে আরো ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত হবে। এই যে অনুপ্রাণিত হচ্ছে, এটা কি? এর পিছনে কে কাজ করছে? তৃষ্ণা। তাহলে আমরা বলতে পারি তৃষ্ণা মানুষকে উৎপাদনশীল কাজে এবং অনুপ্রাণিত হতে সহায়তা করে থাকে। তাহলে মানব জীবনে তৃষ্ণার গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারছি না। এভাবে বিভিন্ন সেক্টরে আমরা তৃষ্ণার গুরুত্বকে দেখতে পাই। এবং শিক্ষা ক্ষেত্রে কোনো বিষয়বস্তুকে শিক্ষণে শিক্ষার্থীর মধ্যে যদি তৃষ্ণা থাকে, তাহলে শিক্ষার্থী সেই বিষয়টি সহজেই আয়ত্ত করতে পারে বা শিখতে পারে। সহজে অনুমেয় শিক্ষার্থীর শিক্ষণ এবং আচরণের জন্য তৃষ্ণা সহায়ক ভূমিকা নির্ধারণ করে থাকতে পারে। কোনো বিষয় আমরা যে বললাম যে তার আচরণ এবং শিক্ষণের ক্ষেত্রে যে তৃষ্ণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, উদাহরণ দিচ্ছি। যেমন কোনো বিষয় শিখতে গেলে তৃষ্ণা ব্যক্তিকে মনোযোগে সহযোগিতা করে থাকে। ব্যক্তি যদি প্রেষিত না হয়, কিন্তু কোনো বিষয় তার মধ্যে অ্যাটেনশন আসবে না বা মনোযোগ আসবে না। তারা আমরা দেখতে পাচ্ছি মনোযোগ বৃদ্ধিতে তৃষ্ণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদি কোনো বিষয় শিখতে গিয়ে যদি সে মনোযোগী হয়, তাহলে এই মনোযোগ তাকে সেই বিষয় শিখতে হৃদয়গামী করে তুলবে এবং সে সেটা ভালোভাবে রপ্ত করতে পারবে। ফলে মনোযোগ বৃদ্ধিতে আমরা দেখতে পাচ্ছি এই তৃষ্ণা সহায়ক ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, তৃষ্ণা আত্মধারণা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে। কোনো কিছু নৈরাশ্যবাদী স্টুডেন্ট বা শিক্ষার্থী আছে, যার একটু সামান্য কারণে ব্যর্থ হয়, হতাশায় ভুগে যায়। সেক্ষেত্রে ইতিবাচক ভাবে মোটিভেট করা হয় যে এই সামান্য বিষয়ে হতাশার তো কোনো কারণ নয়, সামনে তো আরো দিন পড়ে রয়েছে, তুমি আরো ভবিষ্যতে ভালো করবে, এই একটা বিষয় হতাশ হলে চলবে না। তাকে ইতিবাচকভাবে তাকে যদি মোটিভেট করা হয়, তাহলে সে হতাশা থেকে সরে এসে আরো ভালো কাজের পারফরমেন্স দেখাতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তির মধ্যে আত্মধারণা কম, সেই ব্যক্তির ক্ষেত্রে আমরা মোটিভেশনের মাধ্যমে আত্মধারণাকে বা মনোবলকে বৃদ্ধি করতে পারি। ঠিক এভাবে আবার শিল্পক্ষেত্রেও এই তৃষ্ণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্প কলকারখানায় নিয়োজিত কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে কাজের প্রতি যদি কর্মসন্তুষ্টি না থাকে, কর্মসন্তুষ্টি যদি থাকে তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। আর যদি কর্মসূচি না থাকে তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে না। তাহলে তোমার সহজে ছিল কর্মসূচি বৃদ্ধির জন্য কি দরকার? সন্তুষ্টি দরকার। আর এই সন্তুষ্টি কিভাবে আসে? যদি আমরা সেই কাজকে ইতিবাচক হয়ে গড়ে তুলতে পারি, অর্থাৎ আমরা যদি সেই কাজটার প্রতি ইতিবাচক ধারণা পোষণ করতে পারি, তাহলে আমার কর্মসূচি আসবে। ইতিবাচক ধারণা পোষণ করার জন্য আমরা তাদেরকে কি করতে পারি? সেই কর্মচারীদের মনোবলকে বাড়াতে পারি এই পেশনার মাধ্যমে। ঠিক তেমনিভাবে আবার অন্য ক্ষেত্রে আবার শিল্প, এটা হলো কর্মসন্তুষ্টি বৃদ্ধিতেও যেমন শিল্পক্ষেত্রে যেমন বলো, শিল্পক্ষেত্রে আবার কর্মচারীদের সন্তুষ্টি আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি? শিল্প কলকারখানা যখন কর্মসূচিটি মানে হচ্ছে কোনো কাজের প্রতি একটা ইতিবাচক মনোভাব। যদি কোনো ব্যক্তির কোনো কর্মের প্রতি ইতিবাচক ধারণা না থাকে, তাহলে তার সেই কাজে কোনো
স্যাটিসফ্যাকশন আসবে না এবং সে কাজ করতে চাবে না, সে ভালো পারফরমেন্স দেখাতে পারবে না। তাহলে কর্মসন্তুষ্টি হচ্ছে কোনো কাজের প্রতি ব্যক্তি বা কোনো কর্মচারীর ইতিবাচক ধারণা পোষণ। এই ইতিবাচক ধারণা যদি না থাকে তাহলে তারা আমরা তো উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যিনি ম্যানেজার তাকে কিছু দিকগুলো নির্ণয় করতে হবে যে কেন কর্মসংস্থান আসছে না কর্মচারীদের মধ্যে, দিকগুলোকে ইন্ডিকেট করতে হবে। অর্থাৎ সে আবিষ্কার করবে যে কী কারণে তার মধ্যে কর্মসন্তুষ্টি আসছে না। সে এটা করতে পারে, দেখতে পারে যে একজন কোনো প্রতিষ্ঠানে কিছু এরকমই কর্মচারী আছে যারা নৈরাশ্যবাদী। তারা মনে করে এত বেশি ভালো কাজ করে লাভ কি, কাজের তো কোনো স্বীকৃতি নাই, মানে কৃতিত্ব পাওয়া যায় না, খামাখা বেশি কাজ করে তো লাভ নেই। তাহলে ওই ক্ষেত্রে ম্যানেজারকে খেয়াল করে দেখতে হবে যে যদি কোনো কর্মচারী আর্থিকভাবে দুর্বল হয় তাহলে তাকে তার বেতন বৃদ্ধি করা যায়। তাহলে দেখবে যে উনি এই বেতন বৃদ্ধি করে দেখতে পারেন যে কর্মচারীদের কাজে আগ্রহটা পাচ্ছে। তাহলে বেতন বৃদ্ধি যদি কোনো দুর্বল কর্মচারী থাকে অর্থনৈতিকভাবে, তার যদি বেতন বৃদ্ধি করা হয় তাহলে ওই যে নৈরাশ্যবাদী ব্যক্তি তাকে কর্মপ্রতি ইতিবাচক মনোভাব বৃদ্ধি করা যাবে বেতন বৃদ্ধি করে। আর কোনো কর্মচারী যদি অর্থনৈতিক দুর্বলতা না থাকে তাহলে তার ভালো কাজের স্বীকৃতি সুযোগ আমরা তাকে প্রশংসিত করি বা প্রশস্ত সার্টিফিকেট প্রদান করি, তাহলে তার এই সম্মান বৃদ্ধিটা তাকে কর্মের প্রতি আরও সন্তুষ্ট করে দিবে এবং সেই কর্মের প্রতি আরও ভালো পারফরমেন্স দেখাতে পারবে। অনুপস্থিতির হার। অনুপস্থিতির হারও হচ্ছে এক ধরনের পেশনা মাধ্যমে আমরা এটাকে লাঘব করতে পারি। কোনো প্রতিষ্ঠানে যদি অনুপস্থিতির হার বৃদ্ধি পায় সেক্ষেত্রে পেশনার মাধ্যমে আমরা সেই অনুপস্থিত হারকে আমরা হ্রাস করতে পারি। যেমন ধরো কর্মক্ষেত্রের পরিবেশ, অন্যান্য সহকর্মীদের সাথে তার দুর্বল সম্পর্ক, ওই প্রতিষ্ঠানের দুর্বল তত্ত্বাবধান, ম্যানেজারের দুর্বল তত্ত্বাবধান ইত্যাদি দিকগুলোই কিন্তু এখন কর্মে কোনো কর্মচারীর অনুপস্থিতির কারণ হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে আমরা পেশনার মাধ্যমে কর্মচারীদের অর্থাৎ তার অধীনস্থ সহকর্মীদের মধ্যে যে যাতে একটা বন্ডিং তৈরি হয়, সুসম্পর্ক তৈরি হয়, সেটার ব্যাপারে আমরা তাদেরকে মোটিভেট করতে পারি। কর্মক্ষেত্রের পরিবেশ, যেমন ধরো কোনো কর্মে যদি আলো বাতাস না ঢোকে, ফ্যান নাই, ইলেকট্রিসিটি প্রায়শই চলে যায় বা ফ্যানটা নষ্ট, সে একদিন প্রতিষ্ঠানে শিল্প কারখানায় যখন একটা প্রতিষ্ঠানে কাজ করে সে যদি আলো না পায়, সে যদি গরম লাগে তাদের সে কাজ করে আনা পারে না। এই দিকগুলোকে নির্ণয় করে যদি আমরা তাদেরকে সেই দিকগুলোকে সমাধান করে যদি আমরা তাদেরকে উৎসাহিত করি তাহলে আমরা অনুপস্থিতির হারকে লাঘব করতে পারি। গতিশীলতা বৃদ্ধির মাধ্যমেও গতিশীলতা বৃদ্ধি। কোনো কর্মচারীদের মধ্যে গতিশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজন সেই কর্মের ব্যক্তির কর্মদক্ষতা এবং আগ্রহ বা ইচ্ছা। কোনো কর্মে যদি কোনো ব্যক্তির আগ্রহ ইচ্ছা না থাকে তার কাজে গতি আসবে না, স্পিড থাকবে না। সেক্ষেত্রে একজন মনোবিজ্ঞানী হিসেবে আমরা বলছি, সোশ্যাল সাইকোলজিস্ট হিসেবে আমরা বলবো যে যদি আমরা তাকে পেশিত করতে পারি, আবার এই যে আমরা যে বললাম কাজের গতিশীলতা বৃদ্ধি পায় কাজের আগ্রহ, ইচ্ছা বা দক্ষতার উপর। আবার এই যে আগ্রহ, দক্ষতা, এটা ডিপেন্ড করে কিন্তু প্রশিক্ষণের উপর। এই শিক্ষণটা দরকার জন্য প্রশিক্ষণ, আবার এই প্রশিক্ষণ আবার নির্ভর করে কিন্তু পেশানোর উপর। তাহলে এই প্রশিক্ষণের দরকার, পেশনা দরকার। তাহলে পেশনা কী করবো আমরা? পেশনার মাধ্যমে আমাদের তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি, পেশিত করতে পারি। যে যার কাজে গতিশীলতা না, তাকে গতিশীল আনার জন্য তাকে ট্রেনিং দিতে পারি, পেশিত করতে পারি, ট্রেনিংয়ে উদ্বুদ্ধ করতে পারি। উদ্বুদ্ধকরণটাই হচ্ছে মোটিভেট করা। সুতরাং যাদের মধ্যে পেশনার গতি বা শক্তি কম তাদের কর্মদক্ষতা কম হবে, আর যাদের মধ্যে পেশনার গতি বেশি তাদের তাদের কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। এইভাবে মানব জীবনের বিভিন্ন সেক্টরে আমরা পেশনার যে গুরুত্ব
আমরা দেখতে পাই। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দেশ্যনা মানব জীবনে উন্নয়নের জন্য অপরিহার্য। আশা করি তোমরা আমার বক্তব্যটি মনোযোগ সহ শুনছ। তোমাদের সকলকে